আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি ভালোই আছো। আমরা অনলাইন ক্লাসে উপস্থিত। আজকে পরিণীত সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে কিছু আলোচনা করব। প্রথমেই আলোচনা করছি বাংলাদেশের আইন পরিষদ বা জাতীয় সংসদের সম্বন্ধে। বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে সর্বোচ্চ আইন প্রণয়ন সংস্থা। এখানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই এখানে দেশের জন্য আইন প্রণয়ন করেন, আইনের সংশোধন, আইন বাতিল, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি ইত্যাদি করেন। সময়ের তাগিদে প্রয়োজনে রাজনীতি ও সমাজের পরিবর্তন হয়, আর এর সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য সংবিধানের বিভিন্ন সময় পরিবর্তনের প্রয়োজন হয়। তো এই সংবিধানের সংশোধন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন সব কিছুই এই আইনসভার মাধ্যমে হয়ে থাকে। তো এই আইনসভার বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমানে আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 350 জন। তার মধ্যে 300 জন হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সদস্য, আর 50 জন হচ্ছে ওই নির্বাচিত সদস্যদের দ্বারা মনোনীত মহিলা সদস্য। মোট 350 জন। তবে এই 300 জনের মধ্যেও মহিলা সদস্য থাকতে পারে, তবে তাকে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হতে হবে। আর ওই যে 50 জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য, এই মহিলা সদস্যের মধ্যে কোনো পুরুষ সদস্য থাকতে পারবে না, যারা ওই 300 জন সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন। তাহলে আমরা এই বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা পেলাম 350 জন। পরবর্তী আলোচনা হচ্ছে যে মৌলিক অধিকার বলতে কি বুঝো? মৌলিক অধিকার কি? নাগরিকদের মৌলিক প্রয়োজন ও চাহিদার সংক্রান্ত যে অধিকারগুলো, সেইগুলাই হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার সংবিধানে উল্লেখ থাকে। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার। জনগণের মৌলিক অধিকার সংবিধান কর্তৃক বলবৎকৃত, সংবিধান কর্তৃক কার্যকর হয়। জনগণের মৌলিক অধিকার খর্ব হলে, মৌলিক অধিকারে কেউ হস্তক্ষেপ করলে, কেউ মৌলিক অধিকার বঞ্চিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত তার অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে পারে, সে আইনের আশ্রয় নিতে পারে। মৌলিক অধিকার
কেউ খর্ব করতে পারে না। খর্ব হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের আশ্রয় নিয়ে তার প্রতিকার পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ নাগরিকদের, জনগণের ব্যক্তিত্বের বিকাশের জন্য যে সমস্ত এই রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা এবং সেটা সংবিধানে উল্লেখ থাকে, সেটাই হচ্ছে মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার কি এটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ যেটা ছাড়া জনগণ ও নাগরিকেরা তাদের পরিপূর্ণভাবে ব্যক্তিত্বের বিকাশ ও ব্যাপ্তি ঘটাতে পারে না, সেই অধিকারগুলাই হচ্ছে মৌলিক অধিকার। এরপরের আলোচনা হচ্ছে সংবিধান সংশোধনের বিশেষ পদ্ধতি। সংবিধান সংশোধনের কয়েক ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে বিশেষ পদ্ধতি। এই বিশেষ পদ্ধতিটা হচ্ছে আজকের আলোচনা। সাধারণ পদ্ধতিটা হচ্ছে সংবিধান সংশোধনের বেলায় সংসদ সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ অর্ধেকের একটা বেশি হলেই, যেদিকে একটা বেশি হবে, 300 জনের মধ্যে যদি 151 জন সম্মতি দেয় তাহলেই সংবিধান সংশোধন করা যায়। কিন্তু এই বিশেষ পদ্ধতিটা হচ্ছে একটা জটিল পদ্ধতি। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটা পরিবর্তন করা যায় না। সংবিধান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, সমাজ ও রাজনীতির পরিবর্তন আসার ফলে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। তো এই বিশেষ পদ্ধতিটা হচ্ছে সংসদ সদস্যদের 2/3 সম্মতির ভিত্তিতে সংবিধান সংশোধন হবে। 300 জন সদস্যের মধ্যে 200 জনের সমর্থন থাকতে হবে, তাহলে সংবিধানের যে কোনো অংশের পরিবর্তন করতে পারা যাবে। 200 জনের সমর্থন পাওয়ার পর 300 জনের মধ্যে 200 জনের সমর্থন যখন আসবে, তখন ওই সংবিধান সংশোধনের জন্য ওই 200 জনের স্বাক্ষরযুক্ত সংবিধান সংশোধনের অংশটা রাষ্ট্রপতির চূড়ান্ত স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে ওই সংশোধনীতে স্বাক্ষর করবেন। যদি না 15 দিনের মধ্যে ওই চূড়ান্ত সংশোধনীতে স্বাক্ষর করবেন। আর যদি তিনি মনে করেন যে এটার কোনো অংশ ত্রুটি আছে বা এটা সংশোধন হওয়া দরকার, এটার কিছু অংশ, তাহলে তিনি একটা লিখিত প্রতিবেদন আকারে আবার ওই সংশোধনীটা সংসদে পাঠাবেন। আর যদি 15 দিনের মধ্যে উনি এই সংশোধনীতে স্বাক্ষর না করেন, তাহলে ধরে নিতে হবে যে উনি সম্মতি দিয়েছেন এবং ওই সংশোধনী পাস হয়ে যাবে। আর যদি উনি ওই 15 দিনের মধ্যে সংসদে
বিবেচনার জন্য কোনো সংশোধনী দিয়ে পাঠান, তাহলে সংসদ আবার সেটার উপরে আলোচনা করে দেখবে, দেখে আবার চূড়ান্ত স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এখন সময় হবে 7 দিন। এই 7 দিনের মধ্যে উনি স্বাক্ষর করবেন, অথবা 7 দিন পার হয়ে গেলে সংসদ ধরে নেবে যে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে। এভাবে দেখা যাবে যে এই সংবিধান বিশেষ পদ্ধতিতে সংশোধন হবে। তাহলে বিশেষ পদ্ধতিটা কি দেখলাম, যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এটা হবে না। এই বিশেষ পদ্ধতিটা হচ্ছে সংসদ সদস্যদের 2/3 সম্মতির ভিত্তিতে সংবিধান সংশোধন হবে। এটাই হচ্ছে বিশেষ পদ্ধতি। তাহলে আমরা আমরা সংবিধান সংশোধনের বিশেষ পদ্ধতি সম্পর্কে আলোচনায় জানতে পারলাম। পরবর্তী আলোচনা হচ্ছে সংবিধান সংশোধনের অধিকার কেবল জাতীয় সংসদের। এই বাক্যটা সম্পর্কে এখন আলোচনা করব। বাংলাদেশের জাতীয় সংসদ অর্থাৎ আইন পরিষদ হচ্ছে সংবিধান প্রণয়ন, সংশোধন, সংযোজন, বিয়োজন, কোনো আইনের বাতিল, এগুলার চূড়ান্ত ক্ষমতাধারী প্রতিষ্ঠান। সমাজ ও রাজনীতির পরিবর্তনের সাথে সাথে সংবিধানের সংশোধনের প্রয়োজন হয়। এই সংশোধনীর ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। জাতীয় সংসদ ছাড়া সংবিধানের কোনো অংশের সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, বাতিল করার ক্ষমতা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নেই। একমাত্র জাতীয় সংসদই এই ক্ষমতা প্রয়োগের অধিকার রাখে। তাহলে জাতীয় সংসদ কিভাবে এই সংশোধনী আনে, কিভাবে এই সংশোধন করে? সংবিধানের কোনো অংশের পরিবর্তনের প্রয়োজন হলে সেটা আইন মন্ত্রণালয়, আইনমন্ত্রী ওটার সংশোধনীর খসড়া তৈরি করেন এবং সেটা শিরোনাম দিয়ে কোন অংশটা পরিবর্তন হবে সেটা সেই শিরোনাম দিয়ে একটা প্রতিবেদন সংসদে পাঠান। সংসদে সেটার উপর আলোচনা হয়। সংসদে আলোচনা হওয়ার পর যদি সেটা সংশোধনের প্রয়োজন হয় তাহলে সংসদ সদস্যদের 2/3 সম্মতির ভিত্তিতে সেটা সংশোধনী বিলটা পাস করা হয়। তারপরে সেটা চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি এটা দেখেন, দেখে 15 দিনের মধ্যে স্বাক্ষর করেন।
15 দিনের মধ্যে যদি উনি স্বাক্ষর না করেন তাহলে 15 দিন পার হয়ে গেলে সংসদ সেটা রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে বলে ধরে নেয় এবং ওটা পাস হয়ে যায়। এর মধ্যে আবার একটা দিক আছে কি, যে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি সেটা পড়ে দেখেন, আলোচনা পর্যালোচনা করে দেখেন, দিয়ে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় বা কোনো অসারতা দেখেন তাহলে সেটা সংশোধনের জন্য বা পুনর্বিবেচনার জন্য পুনরায় তিনি সংসদে প্রেরণ করতে পারেন। তখন আবার সংসদে ওটা সংসদ সদস্যরা আলোচনা পর্যালোচনা করেন, দিয়ে যদি দেখেন যে না এটা সংশোধনী বা এটা অসারতা দূর করা দরকার, তাহলে ওনারা এটা ওই দূর করে আবার রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত স্বাক্ষরের জন্য পাঠান। এখন সময় থাকে 7 দিন। তাহলে দেখা যাচ্ছে যে এই 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি ওই সংশোধনীতে স্বাক্ষর করবেন, আর যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে সংসদ ধরে নেবে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছেন, ওনার সম্মতি আছে এবং অটোমেটিকই এটা পাস হয়ে যাবে। তাহলে দেখা গেল যে সংসদ চূড়ান্ত ক্ষমতার অধিকারী। 7 দিন বা 15 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর নাও করে তাও কিন্তু একটা সংশোধনী পাস হয়ে যায়, চূড়ান্ত অনুমোদন পেয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংবিধানের কোনো অংশ সংযোজন, বিয়োজন, পরিমার্জন, বাতিল এর ক্ষেত্রে এই বাংলাদেশের জাতীয় সংসদ বা আইন পরিষদ চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এটাকে লাগিয়ে দেবে নাকি? চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাহলে দেখা যাচ্ছে যে এই সংবিধানের সংশোধনের অধিকার কেবলমাত্র জাতীয় সংসদের, এই কথাটার যথার্থতা আমরা আলোচনার মাধ্যমে পেলাম যে জাতীয় সংসদ যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এটা আমরা আলোচনায় বুঝতে পারলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই আলোচনাগুলায় কি পেলাম, বাংলাদেশের জাতীয় সংসদ বা আইন পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত এটা আমরা জানতে পারলাম। এটা হচ্ছে 350 জন। তার মধ্যে 300 জন হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি, আর 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা সদস্যা, যেটা সংসদ সদস্যদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্যদের দ্বারা মনোনীত হন, নির্বাচিত হন। এখানে জনগণ তাদের সরাসরি ভোট দিতে পারে না। তাহলে 350 জন সদস্য নিয়ে বর্তমান জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে। তারপরে কি মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার হচ্ছে নাগরিকদের প্রয়োজন ও চাহিদার যে সমস্ত অধিকারগুলা মিটায় সেটাই হচ্ছে মৌলিক অধিকার। নাগরিকরা, জনগণ যে অধিকারগুলা ছাড়া তাদের ব্যক্তিত্বের বিকাশ ও পূর্ণতা ব্যাপ্তি ঘটাতে পারে না, অসম্পূর্ণ থেকে যায়, সেই অধিকার, সেই গুরুত্বপূর্ণ অধিকারগুলাই হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ এই অধিকারগুলা জনগণের, নাগরিকদের এই অধিকারগুলা সংবিধানে উল্লেখ থাকে। এই অধিকারগুলো হচ্ছে অলঙ্ঘনীয়। এই অধিকারগুলা রাষ্ট্র
কার্যকর করতে বাধ্য। এই অধিকার কেউ হরণ করলে বঞ্চিত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতের আশ্রয় নিতে পারে। আদালত তাকে তার অধিকার ফিরিয়ে দিতে বাধ্য। অর্থাৎ নাগরিকরা যে সমস্ত অধিকারের বলে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও ব্যাপ্তি ঘটাতে পারে, সেই অধিকারগুলাই হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ বেঁচে থাকার অধিকার, জানমালের নিরাপত্তার অধিকার, কথা বলার অধিকার, এগুলো হচ্ছে মৌলিক অধিকার। তারপরে কি? সংবিধান সংশোধনের বিশেষ পদ্ধতি। সংবিধান সংশোধনের দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে বিশেষ পদ্ধতি। সাধারণ পদ্ধতিটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ 300 জন সদস্যের মধ্যে 151 জন সদস্য যদি সম্মতি দেয় তাহলে সেই সংশোধনী পাস হয়ে যাবে। এই পদ্ধতিতেও সংবিধানের সংশোধন করা যায়। আর বিশেষ পদ্ধতি হচ্ছে কি? এখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে করা যায় না, এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। সংসদ সদস্যদের 2/3 সম্মতি লাগে। 2/3 সম্মতি যদি না থাকে তাহলে, যেমন বলি 300 জন সদস্যের মধ্যে 200 জনের সম্মতি লাগবে। যদি 199 জন সদস্যের সম্মতি থাকে, 1 জনের কম থাকে, তাহলে ওই বিশেষ পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যাবে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বিশেষ পদ্ধতিটা কি। অর্থাৎ সংসদ সদস্যদের সংবিধান সংশোধনের ক্ষেত্রে 300 জনের মধ্যে 200 জনের সম্মতি লাগবে। অর্থাৎ 2/3, 3 ভাগের 2 ভাগের সম্মতি লাগবে। সম্মতির ভিত্তিতেই এই বিশেষ পদ্ধতিতে সংবিধান সংশোধন করা সম্ভব। বাংলাদেশের সংবিধান এই বিশেষ পদ্ধতিতে সংশোধন করা হয়। বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, স্পষ্ট এবং এই বিশেষ পদ্ধতিতে সংশোধন হয় এবং লিখিত সংবিধান। আমরা এবং এই সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। জাতীয় সংসদ সময়ের চাহিদা অনুযায়ী, রাজনীতি ও সমাজের পরিবর্তন অনুযায়ী সংবিধানের সংশোধন প্রয়োজন হলে সংবিধান সংশোধন করে। এটার চূড়ান্ত ক্ষমতার অধিকারী হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে না। সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দিলে জাতীয় সংসদে সংবিধানের কোন অংশ সংশোধন করা হবে শিরোনামে এটা উল্লেখ করে তার বিস্তারিত লিখিতভাবে প্রতিবেদন আকারে সংবিধানে জাতীয় সংসদে উত্থাপন করতে হবে। সংসদ সদস্যরা সংসদে বসে সেটার উপর আলোচনা পর্যালোচনা করবেন, পক্ষে বিপক্ষে আলোচনা হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদের সদস্যদের 2/3 সম্মতি যেদিকে থাকবে সম্মতির ভিত্তিতেই
তখন সেটা সংসদে পাস করা হবে। আর 2/3 সম্মতি যদি না থাকে তাহলে এটা পাস হবে না। যখন 2/3 সম্মতি লাভ করবে তখন সেটা চূড়ান্ত অনুমোদনের জন্য কোথায় পাঠানো হবে? রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত স্বাক্ষরের জন্য। রাষ্ট্রপতি ওখানে স্বাক্ষর করবেন, তখন এই সংশোধনীটা চূড়ান্ত হবে। আর রাষ্ট্রপতি যদি কোনো অসারতা দেখেন বা কোনো সংশোধনীর দিক উল্লেখ করে নোট আকারে ওই সংশোধনীটা সংসদে আবার প্রেরণ করেন, তাহলে সেটা পুনরায় সংসদ আলোচনা করবে। পর্যালোচনা করার পর যদি দেখে যে না ঠিক আছে, তাহলে আর যদি দেখে যে না কোনো অংশে অসারতা আছে, এটা সংশোধন দরকার, রাষ্ট্রপতির নোট অনুযায়ী ওটার উপর আলোচনা করে আবার সংশোধনী দিয়ে চূড়ান্ত স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতির কাছে পুনরায় পাঠাবেন। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে ওই সংশোধনীতে স্বাক্ষর করবেন। যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর করতে ব্যর্থ হন, তাহলে রাষ্ট্রপতি এই জাতীয় সংসদ বা আইন পরিষদ ধরে নেবে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে এবং ওই সংশোধনী চূড়ান্ত হয়ে যাবে এবং ওই সংশোধনী পাস হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে বুঝতে পারলাম যে সংবিধানের সংশোধনের একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ বা আইন পরিষদ। জাতীয় সংসদ ছাড়া রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে না। সংবিধানের কোনো অংশের পরিবর্তন, বাতিল, সংযোজন, বিয়োজন, সংশোধনী সব কিছু করার ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। এজন্য এখানে এই বাক্যটাই, যেমন সংবিধানের সংশোধনের অধিকার কেবল জাতীয় সংসদের, এই বাক্যটা আমরা যথার্থতা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে আমরা আজকের আলোচনায় কি বুঝতে পারলাম? আসন সংখ্যা কতজন সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠন হয়, তারপরে জনগণ তথা নাগরিকদের মৌলিক অধিকার কি, এটা কী ধরনের অধিকার, তারপরে সংবিধানের সংশোধনী কীভাবে হয়, কয়টা পদ্ধতি আছে এবং এই পদ্ধতিগুলা কি এগুলা আমরা বিস্তারিত জানতে পারলাম। এবং সংবিধান সংশোধনের একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ বা আইন পরিষদ, এর বাইরে সংবিধান সংশোধনের কোনো ব্যবস্থা নাই বা কোনো প্রতিষ্ঠান সংবিধান সংশোধনের ব্যাপারে কোনো অধিকার রাখে না। এইগুলা সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দীর্ঘদিন প্রতিষ্ঠানে আসতে পারছো না, লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে, তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে এবং বাড়িতে বই পুস্তক আছে, লেখাপড়া ভালোভাবে করবে। তোমাদের পরীক্ষা যখনই হোক তোমাদের প্রস্তুতি রাখতে হবে, সকল বিষয়ে ব্যাপক পড়াশোনা করতে হবে। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।